ঝলকপুর নামের কোনো একটি গ্রামের রাজা মহেন্দ্র প্রতাপের শাসন ছিল। তার ছেলে শিবপ্রধান ছিল সেই রাজ্যের রাজকুমার, অর্থাৎ ভবিষ্যৎ রাজা। সেই রাজ্যেই দীপান্বিতা নামের একটি মেয়ে তার বাবা মায়ের সাথে বসবাস করত। দীপান্বিতা দেখতে ছিল অনেক বেশি সুন্দর। তার নীল নীল চোখ আর ঘন কালো লম্বা চুল ছিল, আর এই লম্বা চুল তার সৌন্দর্যতা আরো বাড়িয়ে তুলেছিল। অন্যদিকে দীপান্বিতা ছিল অনেক সৎ ও ভালো মনের একজন মানুষ, যার কারণে পুরো রাজ্যে তার সুনাম ছড়িয়ে পড়েছিল এবং সবাই তার সৌন্দর্যতার বেশ প্রশংসা করত। এভাবেই দিন কাটছিল। কিন্তু হঠাৎ করে তাদের সংসারে শোকের ছায়া নেমে আসে। হঠাৎ করে তার মা অসুস্থ হয়ে যায়। ভালো থেকে আরো ভালো জায়গায় চিকিৎসা করানোর ফলেও তার মাকে তারা বাঁচাতে পারে না এবং তার মায়ের মৃত্যু হয়ে যায়। দীপান্বিতা তার মায়ের মৃত্যুটা সহ্য করতে পারে না। সে সবসময় অনেক বেশি হতাশ হয়ে থাকত। অন্যদিকে তার বাবা দ্বিতীয় বিয়ে করে। এই মহিলার প্রথম থেকেই একটা মেয়ে ছিল, যার নাম ছিল মোনা। তার সৎ মা ও সৎ বোন দীপান্বিতার বাড়িতেই এসে থাকতো। বাড়িতে আসতে না আসতেই দীপান্বিতার সৎ মা দীপান্বিতার সাথে অনেক বাজে ব্যবহার করতে লাগলো। তার সৎ মা ও সৎ বোন মোনা সেই বাড়িতে মহারানীর মতো থাকতো এবং যার নিজের বাড়ি তাকে সেই বাড়িতে চাকরানির মতো করে রাখতো। তারা দুজন মিলে তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো এবং সামান্য পরিমাণ ভুল হলেও তাকে অনেক মারধর করত। একদিন সে ঘর পরিষ্কার করছিল। ঘর পরিষ্কার করতে করতে হঠাৎ করে এক জায়গায় ময়লা থেকেই যায়, যার কারণে তার সৎমা তাকে অনেক বাজে কথা শোনায়। এই মেয়ে, কাজের সময় তোর মন কোথায় থাকে? হ্যাঁ, কতবার বলেছি তোকে কাজের সময় মনোযোগ দিয়ে কাজ করবি। কথা কি তোর মাথায় ঢুকে না, তাই না? দাঁড়া, এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি। এমন কথা বলে দীপান্বিতার সৎমা একটা লাঠি নিয়ে এসে দীপান্বিতাকে অনেক মারতে থাকে। মা, তুমি আমাকে মেরো না মা। তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করো? আমি তোমায় কি ক্ষতি করেছি যে তুমি সবসময় আমার সাথে এমন খারাপ ব্যবহার করো? আচ্ছা, তোর কি মনে হয় তুই এ বাড়ির মহারানী? তোর সাথে কি আমি ভালো ব্যবহার করব? একটা কথা ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখ, এক সময় তুই এ বাড়ির মহারানী ছিলি, কিন্তু এখন তোর যোগ্যতা এ বাড়ির কাজের মেয়ে ছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু এখন এই বাড়ি শুধু আমার আর আমার মেয়ের। এ বাড়িতে শুধুমাত্র একজনই কাজের মেয়ে, তাই চুপচাপ সব কাজ করে ফেলবি। আর হ্যাঁ, কোন কপালে তুই এত ভালো পোশাক পরে আছিস? হ্যাঁ, যা, আজ থেকে তুই ছেঁড়া ফাটা পোশাক পরবি। আর হ্যাঁ, আজ থেকে তুই এই ঘরেও থাকবি না, কারণ তুই একজন চাকরানী। তুই আজ থেকে রান্নাঘরে থাকবি। এমন কথা বলার পর দীপান্বিতার সৎমা তাকে ছেঁড়া ফাটা পোশাক এনে দেয় এবং দীপান্বিতার ঘর থেকে সব জিনিসপত্র বের করে দিয়ে নিজের মেয়ের সবকিছু সে ঘরে সাজিয়ে দেয়। বেচারি দীপান্বিতার কি বা করার ছিল তার, সে চুপচাপ সবকিছু সহ্য করে নেয়। অন্যদিকে সেই রাজ্যের রাজা মহেন্দ্র প্রতাপ তার রাজপুত্র শিবপ্রতাপের বিয়ে দেওয়ার জন্য অনেক সুন্দর ও সুশীল মেয়ে খুঁজছিল। এজন্য তিনি সৈনিকদের বলেন এই কথা পুরো রাজ্যে ছড়িয়ে দিতে। সৈনিকরা পুরো রাজ্যে গিয়ে এই কথা ছড়িয়ে দেয় যে রাজকুমারের একটা সুশীল মেয়ে চাই। শোনো শোনো শোনো, পুরো রাজ্যবাসীরা শোনো, রাজকুমারের জন্য একটা বিবাহযোগ্য মেয়ে চাই। সকল অভিভাবকরা তাদের মেয়েকে নিয়ে কাল রাজপ্রাসাদে উপস্থিত হবে। সিপাহীদের এমন ঘোষণা শুনে পুরো রাজ্যের মেয়েদের মনে খুশির আনন্দ যেন বয়ে ওঠে। সকল মেয়েরা রাজমহলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে। এই খবরটা দীপান্বিতার সৎ মায়ের কানেও যায়। তখন সে এ কথাটি তার নিজের মেয়ে মোনাকে বলে, শোন মা, কালকে রাজা তার রাজকুমারের জন্য মেয়ে দেখার আয়োজন করেছেন। সেখানে গ্রামের বিবাহযোগ্য মেয়েদের সুন্দরভাবে সেজেগুজে যেতে হবে। আমিও চাই তুমি সেখানে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করো, যেন তোমার সঙ্গে রাজকুমারের বিয়ে হয়ে যায় আর আমরা সবচেয়ে ধনী হয়ে যাই। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আমি কালকে সুন্দরভাবে সেজেগুজে স্বয়ংবরের অনুষ্ঠানে যাব। আর দেরি করা যাবে না, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তুমি আমার জন্য অনেক সুন্দর দেখে একটা গাউন আর স্যান্ডেল নিয়ে আসো। ওই স্যান্ডেল আর গাউন পরে আমি কালকে স্বয়ংবরের অনুষ্ঠানে যাব। হ্যাঁ মা, চল, আমি তোকে অনেক সুন্দর একটা গাউন আর অনেক সুন্দর একজোড়া স্যান্ডেল নিয়ে দেব। অন্যদিকে দীপান্বিতা তার সৎমা ও সৎ বোনের সব কথা শুনে ফেলে। এরপর সে তার সৎ মায়ের কাছে গিয়ে বলে, মা, আমি কাল স্বয়ংবরের অনুষ্ঠানে যেতে চাই। তুমি আমার জন্য একটা গাউন আর স্যান্ডেল নিয়ে এসো।
যেন আমিও ভালোভাবে সেজেগুজে যেতে পারি। আচ্ছা, তা মহারানীর কি এখন স্বয়ংবরে অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছে হয়েছে? মনে হচ্ছে তুই কথাগুলো ভালোভাবে শুনিসনি। বিয়ে কোনো সাধারণ মানুষের হবে না, বিয়ে হবে রাজকুমারের। আর রাজকুমার একটা ভালো পরিবারের ভালো মেয়েকে বিয়ে করবে, কোনো কাজের মেয়ে নয়। তাই রাজকুমারের সঙ্গে বিয়ে করার স্বপ্নটা বাদ দাও আর নিজের কাজে মন দাও, বুঝলে? এ কথা বলে দীপান্বিতার তার সৎমা ও সৎবোন বাজারে চলে যায় অনেক জিনিসপত্র কেনাকাটা করার জন্য। নিজের সৎমায়ের মুখে এমন কথা শুনে দীপান্বিতার অনেক কষ্ট হয় এবং সে তার মায়ের ছবির সামনে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে বলে, মা, আজকে যদি তুমি জীবিত থাকতে তাহলে আমাকে আর এদিন দেখতে হতো না। জানো মা, কালকে রাজপ্রাসাদে স্বয়ংবরের অনুষ্ঠান করা হয়েছে, আর সেখানে গ্রামের সকল বিবাহযোগ্য মেয়েরা যাবে। রাজকুমার সবার মাঝে থেকে একজনকে পছন্দ করে তাকে বিয়ে করবেন। মা, আমি সেই অনুষ্ঠানে যেতে চাই, কিন্তু কি করে যাব? আমার কাছে তো পরার মতো এই ছেঁড়া ফাটা জামা ছাড়া আর কিছুই নেই। এখন তুমি বলো মা, আমি কি করব? কোথা থেকে গাউন আর স্যান্ডেল নিয়ে আসবো? দীপান্বিতার এমন কান্না শুনে দীপান্বিতার মায়ের ছবি থেকে একটি আলো বের হয়ে আসে, আর সেই আলো থেকে মুহূর্তের মাঝেই তার মায়ের আত্মা বেরিয়ে আসে এবং সে দীপান্বিতাকে বলে, মা দীপান্বিতা, কান্না বন্ধ করো, দেখো আমি আবার চলে এসেছি তোমার মাঝে। মাকে চোখের সামনে দেখে দীপান্বিতা ভীষণ খুশি হয়ে যায়। মা, তুমি কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো, তুমি চলে যাওয়ার পর আমার সাথে কত কিছু ঘটে গেছে। এরপর দীপান্বিতা প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটে গেছে সব তার মাকে খুলে বলে এবং তার সঙ্গে সঙ্গে রাজকুমারের স্বয়ংবরের অনুষ্ঠানের কথাও তার মাকে বলে। মা, আমি ওই স্বয়ংবরের অনুষ্ঠানে যেতে চাই, কিন্তু আমার কাছে তো ভালো কোনো পোশাক নেই। তুমি আমাকে সাহায্য করো মা, যেন একটা ভালো গাউন আর একজোড়া ভালো স্যান্ডেল পরে আমি ওই স্বয়ংবরের অনুষ্ঠানে যেতে পারি। মা, তুমি কোনো চিন্তা করো না, এই সমস্যার সমাধান আছে আমার কাছে। আচ্ছা, আমার সেই বিয়ের বাক্সের কথা মনে আছে তোমার, যেটা সেই স্টোর রুমে আছে? মা, সেগুলো তো ওভাবেই পড়ে আছে, তুমি যাওয়ার পর তো আমি সেভাবে খুলে দেখিনি। ওই বাক্সের মধ্যে আমার বিয়ের জাদুর গাউন আর জাদুর স্যান্ডেল আছে, যেগুলো পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। তুমি বরং সেগুলোই পরে যেও, কিন্তু একটা কথা মনে রেখো, খবরদার এই কথা যেন তোমার সৎমা আর সৎবোন কখনো জানতে না পারে। ঠিক আছে মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই বিষয়টা খেয়াল রাখবো, যেন আমার সৎমা আর সৎবোন কিছুতেই এই ব্যাপারে না জানতে পারে। এগুলো জানার পর দীপান্বিতা অনেক খুশি ছিল। তার মা তার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন দীপান্বিতার সৎমা ও সৎবোন যখন তৈরি হওয়ার জন্য পার্লারে চলে যায়, তখন দীপান্বিতা চুপি চুপি স্টোররুমে গিয়ে তার মায়ের সেই পুরনো বাক্সটা বের করে এবং সেখান থেকে তার মায়ের জাদুর গাউন ও জাদুর স্যান্ডেল বের করে এবং সেগুলো পরে সামান্য সাজুগুজু করে এবং রাজকুমারের স্বয়ংবরের অনুষ্ঠানে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে রাজ্যের সব মেয়েরা আগে থেকে তৈরি হয়ে সেজে গিয়েছিল, তার মধ্যে তার সৎবোন মোনাও ছিল। কিন্তু যখনই দীপান্বিতা সবার নজর কেড়ে সেই রাজপ্রাসাদে প্রবেশ করে, তখন তার সৌন্দর্যতা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন সবাই দীপান্বিতার দিকেই তাকিয়ে থাকে, কারণ তাকে জাদুর স্যান্ডেল ও গাউন পরে কোনো পরীর থেকে কম লাগছিল না। এরপর রাজপুত্র যখন রাজপ্রাসাদে উপস্থিত হয়, তখন সবার আগে চোখ পড়ে দীপান্বিতার উপর এবং সে দীপান্বিতার কাছে যায়। তাকে এক দেখাতেই রাজকুমার পছন্দ করে নেয় এবং বলে, আমি তো তোমার মতো এত সুন্দর মেয়ে কখনো দেখিনি, আর মেকআপেও তোমাকে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে স্বর্গের অপ্সরী, আর আমি তোমাকেই বিয়ে করতে চাই। এরপর রাজকুমার আর দীপান্বিতার অনেক ধুমধাম করে বিয়ে হয়ে যায় এবং যার কারণে দীপান্বিতার জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং সে হাসি খুশিতেই রাজকুমারের সঙ্গে দিন কাটাতে শুরু করে দেয়।